আমি রাহি, জোহের এহসান রাহি। আমি জেমস আর অনু বসে গল্প করছিলাম। আমি বললাম, তোরা গল্প কর, আমি একটু আসছি। আমি বাড়ি থেকে বের হলাম। অনেক দিন মহল্লায় কারোর সাথে দেখা নেই। সোজা হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে সেই পাতলুর হোটেলের সামনে গিয়ে থামলাম। আমি একটু অবাক হলাম। পাতলুর হোটেলের পাশে সামান্য কিছু ফাঁকা জায়গা ছিল। সে জায়গার ওপর একটি পরিচিত বয়স্ক লোক, দুইটি কাচের বয়ামে বিস্কিট আর একটি ফ্লাক্সে চা নিয়ে বসে। পাশে কিছু সাগর কলাও ঝুলিয়ে রেখেছে। আমি সামনে যেতেই লোকটি বলল, চা দিমু বাজান? বাড়ির বানানো চা। আমি বিস্কুটের দিকে চেয়ে বললাম, একদম বাটা বিস্কুটের মতো দেখতে। চাচা হাসতে হাসতে বললেন, ঠিক ধরেছেন বাজান, এটি বাটা বিস্কুট। সময়ের সাথে সাথে দাম বেড়েছে, আকারেও ছোট হয়ে গেছে, কিন্তু স্বাদ সেই আগের মতোই আছে। দিমু বাজান, দিমু? আমি দুটো বিস্কুট খেয়ে দেখলাম সেই আগের মতো। চাচা পানি দিল। আমি মিষ্টি হেসে বললাম, পানি থাক, আপনার বাড়ির বানানো চা দেন দেখি। চাচা চা ঢেলে কাপ এগিয়ে দিল। আমি বললাম, দুধ চা? চাচা বললেন, খাঁটি গায়ে দুধের চা। আমি একটু মজা করে বললাম, চাচা ছাগলের দুধের চা পাওয়া যায় না? চাচা হেসে দিলেন, মশকরা করছেন বাজান? যদিও আমি দুধ চা খাই না, তবুও চাচার মন রাখতে কাপটি হাতে নিলাম। কাপে চুমুক দিয়ে মাথা তুলতেই আমি অবাক হয়ে গেলাম। সামনে যেই বাড়িতে প্রভারা থাকত, ওই বাড়ির বারান্দায় একটি মেয়ে, বয়স খুব একটা বেশি না, হয়তো স্কুল পেরিয়েছে সবে মাত্র, গালে হাত দিয়ে নিষ্পলক নয়নে এই দিকে চেয়ে। আমি জলদি পকেটে হাত দিয়ে ফোন বার করে রিং দিলাম। কেটে গেল। আবার দিলাম, কেটে গেল। আবার দিলাম, আমি নিজেই কেটে দিলাম। সেইখানে এখন রাত, গভীর রাত। প্রহি অসুস্থ, হয়তো সেই জন্য ফোন সাইলেন্ট করে রেখেছে। আমি ফোন পকেটে রেখে চায়ে চুমুক দিলাম। চায়ের স্বাদ বেশ। আমাকে সেই ছোটবেলার মায়ের বানানো চায়ের স্বাদ মনে করিয়ে দিল। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, চাচা, এমন সুন্দর চা কে বানিয়েছে? চাচা আমার কথার উত্তর না দিয়ে বলল, আরে মা, আপনি। একটা মিষ্টি কণ্ঠ আমার কানে এলো। আমি বলেছিলাম না বিক্রি হবে? আমি মাথা তুলে চাইতেই মেয়েটি বলল, আপনি হলেন চাচার দোকানের প্রথম কাস্টমার। মেয়েটি কথা বলেই চলল। মুক্তোর মতো ঝকঝকে দাঁত আর আকর্ষণীয় ঠোঁট দুটি অনবরত নড়েই চলেছে। উজ্জ্বল ফর্সা বর্ণের, হালকা লম্বাটে মুখ, চুলগুলো একদম ছোট ছোট, দেখলে মনে হবে হয়তো মাসখানেক আগে ন্যাড়া করেছে। দূর থেকে তাকে বাচ্চা মনে করেছিলাম। মেয়েটি আমাকে থ্যাঙ্কস আর চাচাকে আরও উৎসাহ জানিয়ে চলে গেল। আমি চাওয়ালা চাচার দিকে চেয়ে বললাম, কাহিনী কি? কে এই মেয়ে? চাচার চোখের জল নিয়ে চাচা বলতে লাগলেন, আমি এক ভিখারি, ভিক্ষার জন্য মায়ের দরজায় যাই। মা বললেন, ভিক্ষা করা ভালো না। আমি বললাম, এই বয়সে কি করব মা? কাজ তো করতে পারি না, আর বুড়িটাকে খাওয়াবই বা কি, আর নিজেই বা কী খাবো বলে কাঁদতে লাগলাম। তখন মামনি অন্তরে দয়া হলো। তিনি বললেন, আমি আপনাকে চা বানিয়ে দেব, বিস্কুট কিনে দেব, রাস্তার পাশে ওইখানে বসে আপনার ব্যবসা শুরু করবেন,
আপনার ব্যবসা যতদিন না দাঁড়ায় ততদিন আপনাকে আমার বাড়িতে থাকতে হবে বলে আমাকে ওই বাড়ির দিকে দেখিয়ে বলল, ওই বাড়িতেই আশ্রয় দিয়েছে মা আমাকে, আর এই যে দোকান। আমার কথা শেষ না হতেই পাশ থেকে চেঁচিয়ে একজন বলল, এই তুই এই সব কী খাচ্ছিস? হ্যাঁ? আমি চেয়ে দেখি রিয়াজ। আমি তার হাত ধরে তুলে বসিয়ে জেমস, জীবন, নয়ন, হৃদয়, রিমি, ক্রিস্টিনা সবাইকে ফোন করে ডেকে নিলাম। ধীরে ধীরে বিশাল জটলা হয়ে গেল। আমি বললাম, চাচা সবাইকে চা বিস্কুট দেন। চাচা বলল, এতজনের চা বিস্কুট? আমি বললাম, যান আপনার মাকে বলেন চা বানাতে, আরও খদ্দের আসছে। বৃদ্ধ সবাইকে চা বিস্কুট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। আমি জীবনকে বললাম, ওই বাড়িতে কে থাকে? জীবন বলল, সম্প্রতি ওই বাড়ি জোসেফ নামে এক ভদ্রলোক কিনেছেন। নিচের 2 ফ্লোর ভাড়া, 3য় তলায় জোসেফ তার নাতনিকে নিয়ে থাকেন। যতদূর জানি পিতামাতার অমতে বিয়ে করার কারণে বাবা মায়ের সাথে মেয়েটির সম্পর্ক নেই। এক সড়ক দুর্ঘটনায় মেয়েটির হাজব্যান্ড মারা যায়। জোসেফ এলিনাকে খুব ভালোবাসে। আমি বললাম, এলিনা মেয়েটির নাম? জীবন বলল, জি ভাইয়া। বললাম, বলো। জীবন আবার শুরু করল। এলেনার এত বড় বিপদে যখন তার পিতামাতা এগিয়ে এলো না, তখন তার বৃদ্ধ দাদু জোসেফ নাতনির বিপদে এগিয়ে এলেন। শুধু এগিয়ে এলেন না, তার সমস্ত বিষয় সম্পত্তি এলেনার নামে করে দিলেন। পাশে থেকে একজন বলল, এলেনার বাবা সৎ না মা? জীবন বলল, বাবা। আমি বললাম, তার শ্বশুর বাড়ি তার কোনো খোঁজ নেয়নি? জীবন বলল, ছেলেটি অনাথ ছিল ভাইয়া।